হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নোট.জেএস টিউটোরিয়াল সিরিজে এটা আমার চতুর্থ ভিডিও। আজকে আমি নোট.জেএসের খুবই ইম্পর্ট্যান্ট দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে নোট.জেএসের গ্লোবাল অবজেক্ট, আর একটা হচ্ছে নোট.জেএসের মডুলার সিস্টেম। হ্যাঁ, সো এই দুইটা জিনিস নোট.জেএসের একেবারে বেসিক ফাউন্ডেশনের জন্য এই ধারণাটা সবার আগে জরুরি, কোনো কাজ করার আগে, কোনো কিছু করার আগে। এবং এই জিনিসটা দেখার পরে আজকে যখন বুঝতে পারবেন তখন সত্যি আপনারা অ্যামেজড হবেন যে খুবই সিম্পল কনসেপ্ট যেটা আপনারা অলরেডি জানেন, নতুন করে কিচ্ছু জানতে হবে না, নতুন কোনো সিনট্যাক্স মুখস্থ করতে হবে, নতুন কিছু জানতে হবে না। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট যারা জানেন তাদের জন্য নোট.জেএস হচ্ছে স্বর্গ। সো আপনাদের জানা, আপনাদের ল্যাঙ্গুয়েজে যে ভাষায় আপনারা কথা বলেন জাভাস্ক্রিপ্টে, সেই ভাষায় আপনারা নোট.জেএস যে এতদিন আপনারা ব্রাউজারে ফ্রন্ট এন্ডে ইউজ করতেন, এখন আপনারা ব্যাক এন্ডে ইউজ করতে পারবেন। দ্যাটস ইট। নোট.জেএস ইজ নট এ সেপারেট ল্যাঙ্গুয়েজ, ইটস জাস্ট আ রান টাইম। সেটা আপনারা অলরেডি জানেন, এর আগে আমার টিউটোরিয়ালগুলো আমি দিয়েছি। আমার প্রথম টিউটোরিয়ালে আমি নোট.জেএস কি, তার হিস্ট্রি, এই জিনিসগুলো বলেছি। এর আগের টিউটোরিয়ালে আমি নোট.জেএস ইনস্টলেশন সেট আপ করা, কীভাবে এডিটরের অটো ফরম্যাটিং সেট আপ করতে হয় সেগুলো দেখিয়েছি। যারা দেখেননি তারা প্লিজ দেখে আসবেন, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। ফুল প্লেলিস্টের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এছাড়া আমার একটা সাজেশন থাকবে, প্লিজ প্লেলিস্টটি আপনাদের ওয়াচড হিস্ট্রিতে আপনারা অ্যাড করে রাখবেন, যেন যখনই আমি প্লেলিস্টে কোনো ভিডিও দিব আপনারা নোটিফাইড হন। ঠিক আছে? তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের টিউটোরিয়াল। আমি জাভাস্ক্রিপ্টের বেসিক একটা কনসেপ্ট দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে উইন্ডো অবজেক্ট। নোট.জেএস টেম্পোরারিলি একটু ভুলে যাই, আমরা ব্রাউজার বেসড জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের কথা চিন্তা করি। যখন আমরা জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে রান করি তখন আমরা জানি আমাদের জন্য একটা উইন্ডো নামে একটা অবজেক্ট অ্যাভেলেবল থাকে, তাই না? সো আমরা যদি উইন্ডো কনসোলে লিখে যদি এন্টার করি তাহলে আমরা দেখব একদম একটা নর্মাল জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, সেখানে অসংখ্য জিনিস আছে, তাই না? সো এইটার মধ্যেই দেখেন আমরা যে সেট টাইম আউট ফাংশন ইউজ করি, হ্যাঁ, সেটা এর মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, তারপরে এর মধ্যেই আমাদের এই যে সেট ইন্টারভেল, হ্যাঁ, অন চেঞ্জ ইভেন্ট, বিভিন্ন ধরনের ইভেন্ট, সব কিছু এই গ্লোবালের মধ্যে থাকে, তাই না? এখন এই যে উইন্ডো অবজেক্টটা যেটা আমরা ব্রাউজারের ক্ষেত্রে ইউজ করি, আমরা জানি নোট.জেএস এর ক্ষেত্রে ব্রাউজার তো থাকে না, তাই না? কারণ নোট.জেএস রান করছে আমাদের মেশিনে অথবা সার্ভারে, মানে একটা সেপারেট এনভায়রনমেন্টে, সেখানে ব্রাউজার অ্যাভেলেবল থাকে না। তো তাহলে সেই ক্ষেত্রে উইন্ডো অবজেক্টও অ্যাভেলেবল নাই, ঠিক আছে? তো সেটা চেক করার জন্য আমরা যদি আমাদের টার্মিনালে, নোট.জেএস এর টার্মিনালে যদি আমরা লিখি, ধরেন আমি একটা সিম্পল এখানে একটা ফাইল নিলাম index.js এবং সেখানে আমি console.log উইন্ডো দিলাম, ঠিক আছে? আমাকে ইনফ্যাক্ট আমার এডিটরই এখানে এরর দিচ্ছে। আর আমি যদি দেখার জন্য আপনারা দেখতে চান তাহলে আমরা লিখলাম নোট ইন্ডেক্স, এই যে। সো আমরা দেখছি অলরেডি উইন্ডো ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে? সো তার মানে নোট.জেএস এর ক্ষেত্রে আমাদের কাছে উইন্ডো অবজেক্ট অ্যাভেলেবল না, থাকার কথাও না। কারণ রায়ান ডাল আমরা জানি V8 ইঞ্জিনটা বের করে নিয়ে গিয়েছিলেন ব্রাউজার থেকে, পুরো ব্রাউজারটাকে তো নিয়ে যাননি। সো V8 ছাড়া বাকি যে জিনিসটুকু, C++ এর বাকি যে অংশটুকু তিনি বানিয়েছিলেন সেইটা হচ্ছে তার ক্রিয়েশন। V8 গুগলের ক্রিয়েশন, আর বাকিটা হচ্ছে তার ক্রিয়েশন। সেই ক্রিয়েশনের মধ্যে উইন্ডো রাখার তো কোনো প্রয়োজন নাই, কারণ নোট.জেএস এনভায়রনমেন্টে যে ব্যাকএন্ড ডেভেলপার কাজ করবে তার তো কখনো উইন্ডো নিয়ে কাজ করতে হবে না, তাই না? সো যার কারণে উইন্ডো অবজেক্টটা নোট.জেএস এর ক্ষেত্রে অ্যাভেলেবল নাই। তাহলে আমার কথা হচ্ছে, আমরা একটু আগে দেখলাম যে সেট টাইম আউট বা এই ধরনের ফাংশন উইন্ডোর মধ্যে থাকে ব্রাউজারে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যদি এইখানে, হ্যাঁ, আমরা সেট টাইম আউট কিন্তু অ্যাভেলেবল পাবো। যেমন ধরেন আমি একটা নর্মাল সেট টাইম আউট লিখলাম, ধরলাম টেস্ট, এবং আমি যদি একইভাবে আগের মতো রান করি, দেখেন 1 সেকেন্ড পরে টেস্ট প্রিন্ট হলো। তাহলে এই সেট টাইম আউট ফাংশনটা আসলো কোত্থেকে? আমি তো জাস্ট একটা index.js ফাইল নিয়েছি, কোনো কিছু ইম্পোর্ট করিনি, জাস্ট সেট টাইম আউট লিখেছি, কোত্থেকে আসলো? ওকে, নোট.জেএস এর ক্ষেত্রে যেরকম ব্রাউজারে উইন্ডো থাকে না, নোট.জেএস এর ক্ষেত্রে সেম একটা জিনিস আছে। সেম, একদম সেম না, ওই ধরনেরই একটা জিনিস, বুঝতে সুবিধার জন্য বলছি সেম, সেটা হচ্ছে গ্লোবাল। রায়ান ডাল এটার ক্রিয়েটার আমরা বলতে পারি। তিনি এই উইন্ডোর একটা ইকুইভ্যালেন্ট জিনিস নোটের জন্য করেছেন, সেটার নাম দিয়েছেন গ্লোবাল। যেহেতু জাভাস্ক্রিপ্টের পরে নোট এসেছে, সো নেমিং কনভেনশনগুলো আর একটু বেটার। কারণ ইনফ্যাক্ট জাভাস্ক্রিপ্টে উইন্ডো, যেহেতু আমরা ব্রাউজার উইন্ডোর মধ্যে কাজ করি, সেই জন্য জাভাস্ক্রিপ্ট যখন ক্রিয়েট করেছিলেন জাভাস্ক্রিপ্টের ক্রিয়েটর,
তিনি উইন্ডো দিয়ে নাম দিয়েছিলেন, কারণ তার কাছে তখন সেটাই বেটার মনে হয়েছিল। বাট যখন আমরা নোড.js-এ কাজ করছি তখন তো উইন্ডো নাই, সেই কারণে রায়ান ডাল নাম দিয়েছেন গ্লোবাল। ঠিক আছে, সো নোড.js-এর ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে গ্লোবাল। সো আমরা আমাদের এই কোডটা টেম্পোরারি কমেন্ট আউট করি। আমরা যদি এখানে console.log উইন্ডোর জায়গায় আমরা যদি console.log গ্লোবাল করি এবং এখানে দেই, এইবার দেখেন আমাদের কাছে, এটা একটু বড় করি আমি, এই যে আমাদের কাছে গ্লোবালের অনেক কিছু আছে এবং এটার গ্লোবাল অবজেক্টটা কিন্তু অত বড় না, মোটামুটি কম জিনিসপাতি আছে। সেখানে মেইনলি এই যে সেট টাইম আউট আছে, সেট ইন্টারভেল আছে, ক্লিয়ার টাইম আউট, ক্লিয়ার ইন্টারভেল, এই কয়েকটা জিনিস, আরও টুকটাক কয়েকটা জিনিস আছে। সো এই যে আমরা দেখলাম যে গ্লোবালের মধ্যে এই জিনিসগুলো রেখেছেন, সেই কারণেই এর পরবর্তীতে আমরা নোড.js-এর এনভায়রনমেন্টে যখনই আমরা কোনো কিছু লিখি, হ্যাঁ, মানে গ্লোবাল কোনো, যেমন সেট টাইম আউট বা এরকম গ্লোবাল ফাংশন যখন ইউজ করছি বা গ্লোবাল কোনো অবজেক্ট ইউজ করছি, সেই জিনিসগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই কারণে, কারণ গ্লোবাল নামে একটা জিনিসের মধ্যে সেই জিনিসটা রয়ে গেছে। ঠিক আছে, ওকে। সো এটা গেল, অলরেডি আপনারা বুঝতে পারলেন যে গ্লোবাল অনেকটা জাভাস্ক্রিপ্টের মানে ব্রাউজারের উইন্ডোর মতো একটা জিনিস। এবার একটা ইম্পর্টেন্ট জিনিসে আসি, সেটা হচ্ছে যখন আমরা ব্রাউজারে ফেরত যাচ্ছি, যখন আমরা ব্রাউজারে কোনো একটা ভ্যালু মানে কি বলবো, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, লাইক ধরেন var a = 5, যখন আমি এটা ডিক্লেয়ার করি, যারা আপনারা আমার জাভাস্ক্রিপ্টের স্কোপের ভিডিও দেখেছেন, হ্যাঁ, তারা জানেন অলরেডি যে, এবং যারা জানেন না তাদের জন্য আমার লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে। সো এটা যেহেতু জাভাস্ক্রিপ্টের কোর্স না, আমি বলেই নিয়েছি যে জাভাস্ক্রিপ্টের ডিটেলে আমি যাব না। সো আমরা জানি যে যখন আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তখন সেই ভ্যারিয়েবলটা আসলে উইন্ডোর মধ্যে অ্যাটাচড হয়ে যায়। এই যে দেখেন window.a, তার মানে কি window.a যদি আমি console.log করি তাও আমি এই a5 পাচ্ছি, আবার যদি আমি শুধু a দিই তবুও আমি 5 পাচ্ছি। সো তার মানে আমরা যখন শুধু a মানে শর্টকাট লিখি, তখন জাভাস্ক্রিপ্ট আসলে window.a কে চিনি, হ্যাঁ। কিন্তু এই ভ্যারিয়েবলটাকে যদি আমরা ফাংশনের মধ্যে ডিফাইন করি, সেটা একটা আলাদা ব্যাপার, হ্যাঁ। তখন সেটা উইন্ডোর মধ্যে অ্যাটাচ হতেও পারে, নাও হতে পারে, সেটা সেপারেট ব্যাপার, স্কোপের ব্যাপার, বাট সেই ডিটেলসে যাচ্ছি না। কিন্তু যেটা বলতে চাচ্ছি যে আমরা যখনই জাভাস্ক্রিপ্টে ওপেন একটা জেএস ফাইলের মধ্যে যখন আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তখন সেটা উইন্ডোর মধ্যে কিন্তু অ্যাটাচড হয়ে যায়, হ্যাঁ। কিন্তু নোডে সেই জিনিসটা হয় না। নোডে এই জিনিসটা কেন হয় না সেটা আপনারা সামনে আমার এই ভিডিওটা কন্টিনিউ করলে, যখন আমি মডিউল সিস্টেম বোঝাবো তখন বুঝতে পারবেন। বাট সেটা চেক করার জন্য আমরা এটা দেখতে পারেন, আপনি যেমন ধরেন আপনি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন var a = 5, হ্যাঁ, এবং এখানে আপনারা মনে করতে পারেন এটাও তাহলে গ্লোবালের সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে, হ্যাঁ, গ্লোবাল অবজেক্টের মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু আসলে না। যেমন আমি যদি এখন console.log গ্লোবাল a করি, সরি আমার এডিটর এটাকে const a করে দিচ্ছে, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমরা এর আগের ভিডিওতে আমি একটা ESLint-এর একটা প্লাগইন সেট আপ করেছিলাম, যেটা আসলে আমাকে সবসময় সাজেস্ট করছে বেটার কোডের জন্য। তো এটা হচ্ছে const। তো আমি টেম্পোরারিলি আপনাদেরকে দেখানোর জন্য আমি ESLint-টা টেম্পোরারিলি ডিসেবল করে দিচ্ছি। এটা আমাকে রিলোড করতে হবে, সো রিলোড করলাম, ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমি নোড আগের এটা আমি রান করি, দেখেন আনডিফাইন্ড। সো তার মানে গ্লোবালের মধ্যে জিনিসটা কিন্তু অ্যাটাচ হয়নি। কেন হয়নি সেটা আপনারা পরে বুঝতে পারবেন, বাট মোটামুটি গ্লোবাল নিয়ে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নাই। নোডের গ্লোবাল হচ্ছে অনেকটা জাভাস্ক্রিপ্টের উইন্ডোর মতো, যেটা গ্লোবালি আমাদের সমস্ত জায়গায় সমস্ত জেএস ফাইলের মধ্যে নোডের মধ্যে আমরা পাব। ওকে, গ্লোবাল নিয়ে আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে নোড.js-এর ক্ষেত্রে আমরা সব কিছু যে আপনারা দেখলেন যে গ্লোবাল অবজেক্টের মধ্যে কিন্তু খুব বেশি কিছু ছিল না, সব কিছু গ্লোবালের মধ্যে থাকে না। কিন্তু ধরেন আমি যদি আমার এখানে console.log, দেখেন আমাকে সাজেস্টও করছে এডিটর dir নেম, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে console.log ফাইল নেম, এই দুইটা যদি আমি console.log করি, আমরা কি আউটপুট আসে দেখি। দেখেন dir নেম হচ্ছে ডিরেক্টরি নেম, মানে হচ্ছে আমার এই index.js ফাইলটা, যে ফাইলটার মধ্যে আমি কোডটা লিখেছি, সেই ফাইলটা, ঠিক আছে, সেই ফাইলটার পাথটা দিয়ে দেয়। এই যে দেখেন, মানে সেই ফাইলটা যে ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরি পর্যন্ত পুরা পাথটা দিয়ে দেয়, ঠিক আছে। আর ফাইল নেমটা কি দেয়, ফাইল নেম হচ্ছে পুরা পাথের সাথে একেবারে ফাইল নাম পর্যন্ত দিয়ে দেয়, মানে টোটালটা। সো দেখেই বুঝতে পারছেন। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই জিনিসগুলো কি তাহলে গ্লোবালের মধ্যে আছে? আসলে কিন্তু এগুলো গ্লোবালের মধ্যে নাই, সেটা আমরা একটু আগে গ্লোবাল অবজেক্ট প্রিন্ট করে দেখেছি। তাহলে এগুলো আসছে কোত্থেকে? হ্যাঁ,
এটাও আরেকটা কোশ্চেন। সো আমাদের দুইটা কোশ্চেন হলো। গ্লোবালের ক্ষেত্রে আমরা দেখলাম যে যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি সেই জিনিসটা গ্লোবালের মধ্যে যাচ্ছে না, কিন্তু নোড.জেএস তো আমরা জানি আলটিমেটলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জাভাস্ক্রিপ্ট, উইন্ডোর মধ্যে যাচ্ছে না, তাহলে বাই ডিফল্ট তো গ্লোবালের মধ্যে চলে যাওয়ার কথা ছিল, কেন যাচ্ছে না? ঠিক আছে, সেটা একটা আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমরা এই যে ডিআইআর নেম, ফাইল নেম, এটা আমরা মাঝে মাঝে নোড.জেএস ইউজ করবো, এটা আসছে কোত্থেকে, এই জিনিসটা আমরা পাচ্ছি কোত্থেকে, এটা তো গ্লোবালেও না, এবং এটা কিন্তু যে কোনো ফাইলে index.js আমি যদি এখানে আরেকটা ফাইল নিতাম তার মধ্যেও এগুলো অ্যাভেলেবল থাকতো, আসছে কোত্থেকে? সো এই দুইটা কোশ্চেন আমি লিস্ট করে রাখলাম, যেটার অ্যান্সার আমরা আস্তে আস্তে সামনে দেখতে পাবো, এখনই দিব না অ্যান্সার, তাহলে বোঝার সিকোয়েন্সটা নষ্ট হবে। জাস্ট মনে রাখেন এই দুইটা কোশ্চেন আমি আপনাদের জন্য রেখে গেলাম, আপনাদের অ্যান্সার দিতে হবে না, আমিই অ্যান্সার দিব, বাট একটু মনে রাখবেন যে আমি এই দুটা কোশ্চেন রেখে গেলাম, যেটার উত্তর আমি পরে দিব। নোডের মডিউল সিস্টেম বোঝার আগে আমি একদম ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি। আমাদের সামনে একটা index.html ফাইল আছে, সেখানে আমি জাস্ট দুইটা স্ক্রিপ্ট লিখেছি, একটা হচ্ছে script1.js আর একটা হচ্ছে script2.js, দুইটাকে মানে দুইটাকে ইম্পোর্ট করেছি জাস্ট HTML ফাইলের মধ্যে। script1 এর মধ্যে কি আছে, var a = 5, আর script2 এর মধ্যে console.log a + b আছে, b হচ্ছে এই ফাইলের var b = 10, এই ফাইলের একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, এখন index.html ফাইলে আমরা যেহেতু script1কে আগে লিখেছি, সো তার মানে এই হচ্ছে var a = 5, এই জিনিসটা ফার্স্ট এখানে আসবে। তারপরে কি script2, যেহেতু script1 এর পরে লোড হয়েছে, সো তার কাছে আমি এক্সপেক্ট করছি এখানে যে a + b, a কিন্তু এখানে নাই, কিন্তু যেহেতু a এখানে আছে, সো এই script2 কিন্তু a পেয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, আপনারা যদি ব্রাউজারে যান এবং আমি যদি এটাকে সেভ দেই, কনসোল দেখেন, এই দেখেন 15। ঠিক আছে, সো তার মানে আমার দুইটা ফাইল আলাদা আলাদা ফাইল, অদ্ভুত ব্যাপার, এই ফাইলের জিনিস এই ফাইলে অ্যাক্সেস করা যাচ্ছে, মানে ব্যাপারটা মানে এই দুটো ফাইল মডিউলার না, দুটো ফাইল এনক্যাপসুলেটেড না, আলাদা আলাদা না। আমরা যখন এটা করছি, সো আমি যদি এই ফাইলের মধ্যে অ্যাক্সিডেন্টালি আমার যদি এই ফাইলের কোড আমি না লিখে থাকি, এই ফাইলটা যদি অনেক বড় হয়, script2 নামক যে ফাইলটা, সেই ফাইলটা যদি আরেকজন প্রোগ্রামার লেখে এবং সে যদি এখানে নতুন করে a নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলে, ঠিক আছে, এবং b নামে আরেকটা দেয়, তাহলে 20 হয়ে যাচ্ছে, ভ্যালুই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো তার মানে কি, তার মানে ব্যাপারটা আমরা এটা অলরেডি জাভাস্ক্রিপ্টের স্কোপের ভিডিওতে আপনারা যারা দেখেছেন তারা জানেন যে এই জিনিসটা একটা প্রবলেম। ভারের এই প্রবলেম দূর করার জন্যই লেট কনস্ট এসছে আর কি, কারণ ভার হচ্ছে গ্লোবালকে পলিউট করে, মানে ভারটা যেহেতু মানে কি বলবো গ্লোবাল স্কোপে চলে যায় বা ফাংশন স্কোপে থাকে, যার কারণে এটা নিয়ে এই প্রবলেমটা হয়, মডুলারিটি থাকে না, একটা ফাইলের থেকে আরেকটা ফাইলের মধ্যে ভার মানে একই নামের ভ্যারিয়েবল হলে নেম কলিশনের কারণে রিপ্লেস হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে ভ্যালু অ্যাক্সিডেন্টালি। সো এই প্রবলেম জাভাস্ক্রিপ্টে ছিল। সো যেহেতু রাহেন্ডাল নোড.জেএস বানিয়েছেন জাভাস্ক্রিপ্টের পরে, সো উনি নিশ্চয়ই জাভাস্ক্রিপ্টের এই ফ্লটা যেটা ছিল এর আগে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে, উনি নিশ্চয়ই এই ফ্লটা নতুন করে আরেকবার আনবেন না। সো উনি এমনভাবেই জিনিসটা বানিয়েছেন নোড.জেএসের ক্ষেত্রে আমরা যখন এক একটা ফাইল লিখি, প্রত্যেকটা জেএস ফাইল এক একটা ইন্ডিভিজুয়াল এনক্যাপসুলেটেড ফাইল, মানে ওই এক একটা ফাইল স্বাধীন, এক একটা ফাইলের মধ্যে যা আমরা লিখব সেটা কখনো আরেকটা ফাইল এভাবে অ্যাক্সেস করতে পারবে না, আর একটা ফাইলের মধ্যে সেটা কোনোভাবেই অ্যাভেলেবল হবে না। সেই জিনিসটাই হচ্ছে নোডের মডিউলার সিস্টেম, সহজ বাংলা ভাষায় বোঝালাম এবং এক্সাম্পল দিয়ে রিলেট করে দেখালাম জাভাস্ক্রিপ্ট থেকে নোড.জেএসের ব্যাপারটা। সো এটা মনে রাখবেন, নোড মডিউল, অনেকে বহুত কমপ্লেক্স কথা বলবে, মডিউল শব্দটা শুনলে মানে কত ধরনের কথাবার্তা বলবে, বাট মডিউল জিনিসটা আর কিচ্ছু না। মডিউল জিনিসটা হচ্ছে নোডের ক্ষেত্রে এক একটা সেপারেট .js ফাইল, নোডের প্রত্যেকটা .js ফাইল এক একটা মডিউল। ঠিক আছে, এটা হচ্ছে নোড.js এর বেসিক মডিউলের ডেফিনেশন। ক্লিয়ার? এবার আমরা একটু ডিটেল দেখব। তো এই যে আমি বললাম যে নোড.js এর প্রত্যেকটা জেএস ফাইল এক একটা মডিউল, তো চলুন আমাদের ফার্স্ট মডিউল আমরা লিখি। আমার এখানে আমি একটা সিম্পল জেএস ফাইল লিখছি, ধরেন আমার ফাইলটার নাম দিচ্ছি ধরেন people.js, ঠিক আছে, এবং এই ফাইলের মধ্যে আমি জাস্ট একটা অ্যারে ডিফাইন করছি, যেমন ধরেন পিপল নামে একটা অ্যারে, সেইটা আমি জাস্ট দিচ্ছি ধরেন সাকিব, তামিম, মাশরাফি। সো একটা সিম্পল একটা অ্যারে আমি এখানে দিলাম। আমি এবার এই যে জেএস ফাইলটা আমার আলাদা একটা জেএস ফাইল, আমি আমার এই মেইন ফাইলটার মধ্যে
আমি কি করছি, আমি ওই ফাইলটাকে নিয়ে আসবো। তো সেটা নিয়ে আসার নিয়ম হচ্ছে, আপনারা যারা আমার এর আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে কিভাবে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, সেটাই আমি করছি। তো আমি সেই ক্ষেত্রে ধরেন দিলাম কনস্ট্যান্ট, আমার নাম দিলাম পিপল, এবং রিকোয়ার একটা ফাংশন আমি কল করছি। বাই দ্য ওয়ে, এই রিকোয়ার ফাংশনটা কিভাবে আসছে, কেন আসছে, এই রিকোয়ার ফাংশন আমি কিভাবে ইউজ করতে পারছি, এটাও কিন্তু গ্লোবালের সাথে অ্যাটাচড না। হ্যাঁ, সো এটাও কিভাবে আসছে সেটাও আমি পরে দেখাবো, কিভাবে আমরা আসলে রিকোয়ার ফাংশনটা কল করতে পারছি, নোট কিভাবে বুঝতে পারছে, হ্যাঁ সেটা আমি পরে দেখাচ্ছি। বাট আপাতত সিনট্যাকটিক ব্যাপারটা দেখাচ্ছি যে রিকোয়ার, সহজ বাংলা ভাষায় যেটা বলে রিকোয়ার মানে কি, মানে আমার রিকোয়ার করতে হবে ফাইলটা, সেই জিনিসটা। সো সেখানে আমি জাস্ট পাথটা দিব ফাইলের। আমার পাথ দেওয়ার নিয়ম হচ্ছে, আমার যে জায়গা থেকে আমি যে এই index.js আমি কোন ফোল্ডারে আছি, রুট ফোল্ডারে আছি, তাই না? তো যদি এই রুট ফোল্ডারেই আমার জেএস ফাইলটা থাকে তাহলে ডট স্ল্যাশ, এই ডট স্ল্যাশ মানে হচ্ছে রুট, ঠিক আছে? মানে যে পাথে আছি আমি সেই পাথ, সেটা রুট না, সবসময় যে পাথে আমি আছি সেই পাথটা, স্ল্যাশ আমার পিপল, এই দেখেন আমাকে সাজেশনও দিচ্ছে পিপল। আমি ডট জেএস লিখতেও পারি, নাও লিখতে পারি। জেএস ফাইলের ক্ষেত্রে ডট জেএস না দিলেও নোট বুঝে নেয় এটা ডট জেএস ফাইল। সো আমি এইভাবে আমার পিপল ডট জেএস ফাইলটা রিকোয়ার করে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন যদি আমি, আপনারা মনে করতে পারেন যে এই যে রিকোয়ার করলাম, তাহলে তো আমার এই অ্যারেটা, এই যে অ্যারেটা ছিল সেই অ্যারেটাই পিপলের মধ্যে চলে এসেছে। কিন্তু আমি যদি কনসোল ডট লগ পিপল করি এবং তারপরে যদি আমি নোট ইন্ডেক্স এই ফাইলটা রান করি, দেখেন ব্ল্যাঙ্ক একটা অবজেক্ট আসছে, ওই অ্যারেটা কিন্তু আসছে না, কোথায় গেল, তাই না? সো এটা আপনাদের একটা মানে কোশ্চেন হচ্ছে যে আমরা রিকোয়ার করলাম ঠিকই, কিন্তু আমি কিন্তু এটা পাচ্ছি না। কিন্তু এইটুকু জেনে রাখেন যে এইটা কিন্তু সেপারেট একটা ফাইল, ঠিক আছে? সো এই ফাইলে আমি কিন্তু এই পিপলটাকে, ইনফ্যাক্ট আমি যদি কনসোল ডট লগ এই লাইনটা না লিখে, হ্যাঁ আমি যদি কনসোল ডট লগ পিপল করি, তাও কিন্তু মানে আমি পাচ্ছি না। মানে ধরেন পিপল না দিয়ে এটার নাম দিলাম পিপল 2, হ্যাঁ, এবং আমি কনসোল ডট লগ পিপল করলাম, যেহেতু আমি এটা রিকোয়ার করেছি তো হিসাব অনুযায়ী এইটাও তো এখানে চলে আসার কথা, নর্মাল জাভাস্ক্রিপ্টে ব্রাউজারে যেটা হয়, কিন্তু সেটাও কিন্তু হচ্ছে না। এই দেখেন পিপল কিন্তু আসেনি, পিপল ইজ নট ডিফাইন্ড। সো তার মানে বুঝতে পারছি আমরা যে এই দুইটা ফাইল একটা আর একটার সাথে কোনো সম্পর্ক নাই এখন পর্যন্ত। আমি রিকোয়ার করেছি কিন্তু সে কিন্তু এই ভ্যালুটা পাচ্ছে না, তাই না? ওকে, সো এবার আমরা যেটা দেখব যে এই যে আমি রিকোয়ার করলাম এই জিনিসটা কেন আসছে না। হ্যাঁ, সো আমি এটাকে আবার পিপল করে দিচ্ছি। এটা আসছে না কারণ হচ্ছে নোডের এই ফাইলটার মধ্যে আমাদের যে মডিউল, যে পিপল ডট জেএস ফাইলটা, এই ফাইলটা তো অনেক বড় একটা মডিউল হতে পারে। এই ফাইল আবার অন্য ফাইলকে ইম্পোর্ট করতে পারে, হ্যাঁ অনেক কিছু করতে পারে। সো এই ফাইলের মধ্যে অসংখ্য কোড থাকতে পারে, ইনফ্যাক্ট সেই কোডটা অন্য একজন ডেভেলপারও লিখতে পারে, ঠিক আছে? ইনফ্যাক্ট সেটা একটা সেপারেট ফোল্ডার, একটা বিশাল আর একটা প্রজেক্টও হতে পারে। সো সেই ফাইলটা টোটালি আলাদা একটা জিনিস, তার দুনিয়া একদম আলাদা। সেই ফাইলটা নিজে ডিসাইড করে দিবে যে সে কি কি জিনিস আর একটা ফাইলকে নেওয়ার জন্য অ্যাভেলেবল করবে, মানে এক্সপোর্ট করবে। মানে আমি এইখানে যেটা করছি সেটা রিকোয়ার করছি বা ইম্পোর্ট করছি, আর এইখানে আমাকে তাহলে মানে এই জিনিসটা এক্সপোর্টও করতে হবে। আমি যদি এক্সপোর্ট না করি তাহলে এইখানে সেটা আমি পাবো না। সো সেই জন্য আমি যদি এই ফাইলে ধরেন আমার আরও একটা ভ্যারিয়েবল আছে, ধরেন var a = 6, হ্যাঁ, আমার এখানে একটা ফাংশনও আছে ধরেন টেস্ট, হ্যাঁ, সেই ফাংশনের মধ্যে ধরেন সামথিং একটা আছে ধরেন টেস্ট, হ্যাঁ, এবং আমি এক্সপোর্ট করতে চাচ্ছি, মানে আমি চাচ্ছি যে যখন অন্য কোনো ফাইল এই ফাইলটাকে ইম্পোর্ট করবে তখন শুধুমাত্র এই পিপলটাকে আমি তাকে দিতে চাই, আর বাকি জিনিসপাতি দেবো না। সো সেইটা করার জন্য যেটা করতে হয়, মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু পিপল। এটা যদি আমি এখন করে দেই, তাহলে এখন যদি আমি কনসোল ডট লগ পিপল করি, দেখেন এইবার কিন্তু আমরা অ্যারেটা পাচ্ছি, তাই না? সো তার মানে মডিউল ডট এক্সপোর্ট করে আমি বলে দিয়েছি যে শুধুমাত্র পিপলটাকে আমি এক্সপোর্ট করলাম, তাহলে আরেকটা ফাইল যখন এটাকে ইম্পোর্ট করবে বা রিকোয়ার করবে, তখন সেই রিকোয়ার করে এই রিকোয়ার ফাংশনটা, এটা তো একটা ফাংশন, এই ফাংশনটা বেসিক্যালি রিটার্ন করবে এই ফাইলটা যেটা এক্সপোর্ট করেছে সেই জিনিসটা, সেটার মডিউল ডট এক্সপোর্টস, মডিউল বুঝতেই পারছেন ডট যেহেতু, তার মানে মডিউল একটা অবজেক্ট, হ্যাঁ, এবং সেটার এক্সপোর্টসের মধ্যে যেটা দিয়ে দিয়েছি সেটা আর একটা ফাইল পেয়ে যাবে, ঠিক আছে? সো আমরা যদি এই জায়গাটায় আমাদের পিপল ডট জেএসে যদি আমি কনসোল ডট লগ
মডিউল করি, তাহলে আমি যদি এবার নোড সিম্পলি ইন্ডেক্স না করে আমি যদি পিপল করি, দেখেন মডিউলের মধ্যে কি কি আছে। আমি একটু বড় করি এটা। মডিউলের মধ্যে মডিউল আমরা দেখতে পাচ্ছি একটা অবজেক্ট, তার মধ্যে আইডি, পাথ, এক্সপোর্টস। এই যে মডিউলের মধ্যে একটা এক্সপোর্টস নামে একটা প্রপার্টি আছে, সেইটা বাই ডিফল্ট, সেটার ডিফল্ট ভ্যালু হচ্ছে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট। যার কারণে আমি যখন মডিউল ডট এক্সপোর্টস করেছিলাম না, তখন যখন আমি এখানে কনসোল ডট লগ করছিলাম, তখন আমি ডিফল্ট ভ্যালুটা পাচ্ছিলাম ব্ল্যাঙ্ক অবজেক্ট। কিন্তু পরবর্তীতে যেহেতু আমি মডিউল ডট এক্সপোর্টসকে ওভাররাইট করে পিপল মানে আমার এই অ্যারেটা করে দিয়েছি, তখন আসলে আমি এখন এখানে অ্যারেটা পাচ্ছি। সো এইটুকু তো আপনারা বুঝতে পারছেন। আর পাথ, ফাইল নেম, এই জিনিসগুলো হচ্ছে আরও এই মডিউলটার যে মডিউলটা আছে সেই মডিউলটার পাথ, সেই মডিউলটার ফাইল নেম, এই জিনিসগুলো আরও লোডেড, হ্যাঁ, এগুলো জিনিস সম্পর্কে আমরা ফিউচারে জানবো। সো এরকম আরও বেশ কিছু জিনিসপাতি আছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে মোটামুটি মডিউলের একটা বেসিক পরিচিতি আর কি, ঠিক আছে। সো এইটুকু আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এবার আমি আমার আগে রেখে আসা দুইটা প্রশ্নের উত্তর আস্তে আস্তে আপনাদেরকে দিব, তো আপনারা আস্তে আস্তে সেটা দেখতে পাবেন। প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে প্রথম কোশ্চেনটা যেটা আপনাদের কাছে আমি করছি, সেটা হচ্ছে এই যে আমরা একটা ফাইল নিয়ে নিলাম, হ্যাঁ, এবং তার মধ্যে আমরা এই যে মডিউল, হ্যাঁ, জিনিসটা, এই যে মডিউল শব্দটা, হ্যাঁ, এই মডিউল ডট এক্সপোর্টস, এই মডিউল শব্দটা আসছে কোত্থেকে? হ্যাঁ, আমরা যখন কনসোল ডট লগ মডিউল করছি, তখন আমরা দেখছি তার মধ্যে একটা এক্সপোর্ট নামে একটা প্রপার্টি আছে। কিন্তু এই মডিউল মানে এই যে মডিউল শব্দটা, এটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি কি করে? এটা তো কোনো গ্লোবালের মধ্যে এটা নাই, তাহলে এটা আসছে কোত্থেকে, তাই না? যে জিনিসটা এখন আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে, একটু আগে বলেছিলাম না যে রায়ান ডাল তো নোড.জেএস বানিয়েছেন, তিনি তো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে শুধু মানে V8 ইঞ্জিনটাকে শুধু নিয়ে এসছেন, হ্যাঁ, যেটা আসলে জাভাস্ক্রিপ্ট কোড পড়ে মেশিন কোডে কনভার্ট করতে পারে। কিন্তু বাকি যে এনভায়রনমেন্টটা, সমস্ত ফাংশন, যা যা করতে হবে না করতে হবে সব কিছু কিন্তু তাকে নতুন করে তৈরি করতে হয়েছে। সো তিনি যেটা করেছিলেন, জাভাস্ক্রিপ্টের কিন্তু কোনো মডিউলার সিস্টেম নাই বাই ডিফল্ট ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে। সো আমরা যখন, আপনারা যারা আমার বেস্ট প্র্যাকটিসের ভিডিওটা দেখেছেন, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের বেস্ট প্র্যাকটিসের ভিডিওটা দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। সেখানে আমি দেখিয়েছিলাম যে জাভাস্ক্রিপ্টের এই যে ফাইলের যে মডিউলারিটিটা থাকে না, সেটাকে অ্যাচিভ করার জন্য আমি ইফির ব্যবহার দেখিয়েছিলাম আপনাদেরকে, হ্যাঁ, যে ইফি হচ্ছে আমরা জানি যে ইফি হচ্ছে একটা সিম্পল একটা ফাংশন যেটা নিজেই নিজেকে কল করে, মানে এরকম একটা ব্যাপার, একটা ফাংশন সে নিজেই নিজেকে এভাবে কল করে দিবে, সেটা হচ্ছে ইফি, ঠিক আছে। সো রায়ান ডাল এই ইফিকে কাজে লাগিয়েছেন এই মডিউল সিস্টেমটা তৈরি করতে, কোনো কঠিন কিছু না। তিনি যেটা করেছেন, আমার বেস্ট প্র্যাকটিসের ভিডিওতে আমি মডিউল প্যাটার্ন বলে একটা জিনিস দেখিয়েছিলাম, সেখানে আমি ইফি ব্যবহার করেছিলাম। এবং আমরা যখন একটা ইফি এভাবে লিখি, তার মধ্যে যখন আমি কোনো একটা ভ্যারিয়েবল ডিফাইন করি, হ্যাঁ, সেই ভ্যারিয়েবলটা কিন্তু বাইরে অ্যাক্সেসেবল হয় না, কারণ সেটা গ্লোবালে অ্যাটাচড হয়ে যায় না, কারণ আমরা জানি var হচ্ছে ফাংশন স্কোপ। সো এই ফাংশনের মধ্যেই লিমিটেড থাকে। সো যখনই আমার বাইরে একটা কোনো কিছু না লিখে আমি যখন একটা ইফির মধ্যে লিখে দিই, তখন জিনিসটা আসলে এনক্যাপসুলেটেড হয়ে যায়। সো ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের বেসিক ফাংশনকে কাজে লাগিয়ে আমাকে জোড়াতালি দিয়ে আমাকে কিন্তু জোর করে মডিউলার বানাতে হতো জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশানকে, ঠিক আছে। উনি যেহেতু নতুন করে লিখেছেন, উনি এই কনসেপ্টটাকেই, এই মডিউল প্যাটার্নটাকে ডিফল্ট করে দিয়েছেন নোডের ক্ষেত্রে। তিনি যেটা করেছেন আসলে, এই যে আমরা একটা ফাইল লিখেছি, হ্যাঁ, আমি এইগুলো সরিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমি এইগুলো মুছে দিলাম। তো এই যে যা কোড আমরা একটা জেএস ফাইলের মধ্যে লিখি, এই কোডটা বেসিক্যালি একটা ইফির মধ্যে চলে যায়, ঠিক আছে। সেটা কীরকম ইফি, মানে ব্যাপারটা এরকম, আমি যদি এইভাবে একটা ফাংশন চিন্তা করি, একটা ফাংশন, এই পুরো জিনিসটা আসলে একটা ফাংশন দিয়ে র্যাপ হয়ে যায়। আমি নোড.জেএসের যে কোনো জেএস ফাইলের মধ্যে যাই লিখবো না কেন, হ্যাঁ, একটা ফাংশন দিয়ে এটা প্রথমে র্যাপ হয়ে যায়, তারপরে সেটা একটা ইফি হয়ে যায় এরকম, ঠিক আছে। সো এটা কিন্তু আপনারা আবার লিখে দিবেন না, হ্যাঁ, এটা বোঝার জন্য, মানে আমি এইভাবে যদি চিন্তা করেন আর কি, জিনিসটা এরকম আর কি, ঠিক আছে। সো ইনভিজিবলি আসলে এই জিনিসটা নোট করে দেয় আপনার জন্য। জাভাস্ক্রিপ্টে যেহেতু ছিল না, আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো মডিউলার করার জন্য, উনি এটা বাই ডিফল্ট করে দেন জাভাস্ক্রিপ্টে। এই ইফি ফাংশনটাকে নোডের মডিউল র্যাপার ফাংশন বলা হয়, ঠিক আছে। সো ইনভিজিবলি নোড আসলে এই কাজটা করে দেয়, এবং সেটার সাথে আমি এটা কমেন্টটা তুলে দিচ্ছি, এই যে ফাংশনটা উনি দিয়ে দিচ্ছেন, সেইটার মধ্যে প্যারামিটার হিসাবে এই কয়েকটা জিনিস উনি পাস করে দেন, ঠিক আছে। কি কি? এক্সপোর্টস, রিকোয়ার,
মডিউল, ফাইল নেম, টিআইআর নেম, এই কয়টা জিনিস পাস করে দেন এই ফাংশনের মধ্যে। যেহেতু আমাদের লেখা কোডটা ফাইলের মধ্যে যেটা আমরা লিখি সেইটুকু যেহেতু আসলে একটা ইনভিজিবল র্যাপার ফাংশনের মধ্যে আছে, সেই ফাংশনের প্যারামিটারের মধ্যে এই জিনিসগুলো আছে, যার কারণে এই এক্সপোর্টস, রিকোয়ার, মডিউল, ফাইল নেম, ডিআর নেম সব আমরা ফাইলের মধ্যে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এইটাই হচ্ছে, আর কিচ্ছু না, এত সিম্পল একটা ব্যাপার। কোনো এখানে কোনো রকেট সায়েন্সও হচ্ছে না, ইনভিজিবল আর কিছুই হচ্ছে না, আসলে সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের একটা ইফি ফাংশন এখানে দিয়ে দেওয়া হচ্ছে, আর কিচ্ছু না। সো সেখানে এই জিনিসগুলো পাস করে দেওয়া হয়। এই জিনিসগুলোর যেমন এক্সপোর্টস, এটার একটা ডিফল্ট ভ্যালু থাকে, সেটা হচ্ছে এটা। রিকোয়ার নামে একটা ফাংশন যেটা আমরা ইউজ করছি, সেই ফাংশনটাও পাস হয়ে যায়, যে ফাংশনটার নোডের করে লিখে দেওয়া আছে বডিটা। মডিউল, সেটাও একটা এরকম একটা অবজেক্ট, সেটাও পাস করে দেয়। ফাইল নেম, ডিআইআর নেম, যেটা আমরা console.log করে দেখেছিলাম। সো এই কয়টা জিনিস আমরা আসলে ফাইলে সবসময় পেয়ে যাই এই ফাংশনের মাধ্যমে। ঠিক আছে, সো যেটা হয় যে যখন আমরা এই ফাইলের মধ্যে রিকোয়ার পিপুল, এই ফাইলটাকে যখন আমরা রিকোয়ার করি, তখন বেসিক্যালি আমরা এই পুরা ফাংশনটাকে রিকোয়ার করি। ঠিক আছে, সো যেহেতু এখানে রিকোয়ার ফাংশন এভাবে লেখা হচ্ছে, মানে কি এটা কল হয়ে যাচ্ছে অটোমেটিক। সো এই ইফিটা কল হচ্ছে, এই ইফিটা কল হওয়া মানে এই ফাংশনটা আবার এই যে মডিউল ডট এক্সপোর্টসের মধ্যে যেটা হয় না, ইনভিজিবলি সে আসলে একটা রিটার্ন জিনিস, একটা রিটার্নও করে দেয়। এটা কল হয় এবং এটার মধ্যে রিটার্ন হিসাবে বেসিক্যালি বাই ডিফল্ট সে যেটা করে, মডিউলটাকে রিটার্ন করে দেয়। ঠিক আছে, এই ফাংশনটা। সো এভাবে আমরা চিন্তা করতে পারি জিনিসটাকে। এই ব্যাকএন্ডে তাই হচ্ছে, এগুলো সব ইনভিজিবলি আসলে মানে চলে আসে, যোগ হয়ে যায় আমাদের স্ক্রিপ্টের সাথে, যার কারণে যখন আমি এটা করছি এখানে ফাংশনটা কল হয়ে যাচ্ছে। এই ফাংশনটা কল হওয়া মানে এইটা কল হচ্ছে মডিউল ডট এক্স। যদি আমি এই লাইনটা না লিখি, তাহলে রিটার্ন মডিউল যেহেতু আছে, মডিউলের ডিফল্ট ভ্যালু হচ্ছে কি, সরি, রিটার্ন আসলে মডিউল না, মডিউল ডট এক্সপোর্টস, এটা রিটার্ন হয়। সো এইটা রিটার্ন হয়ে যায়। তো এটা যখন যেহেতু রিটার্ন হয়, এটা ডিফল্ট এক্সপোর্টসের ভ্যালু যেহেতু ডিফল্ট হচ্ছে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট, সো সে কারণে যদি আমরা এক্সপোর্ট কিছু না করি, তাহলে বাই ডিফল্ট আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট পাই। ঠিক আছে, এইটুকু আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, যে সিম্পল একটা ফাংশন, সেই ফাংশন যেটা রিটার্ন করে সেই জিনিসটাই আসলে এখানে আমরা পাই। তো আমি যদি এখন এই পিপল ফাইল থেকে আমরা দেখলাম, আমি এবার যেহেতু আমরা অলরেডি এগুলো বুঝে গিয়েছি ইনভিজিবল ব্যাপারগুলো, এগুলো মুছে দিচ্ছি। এগুলো সবই মুছে দিলাম এবং এটাও মুছে দিলাম, এটাকে সেভ করলাম। আমি একটা কাজ করি, আমার ESLint প্লাগইনটাকে আবার ব্যাক আনি, এনেবল, কারণ আমার এরর দিচ্ছিল না, এই যে এবার এরর দিচ্ছে। সো এটা আমি করে ফেললাম। আচ্ছা, সো এখন যদি আমরা এখান থেকে মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু পিপল করে দেই, তাহলে আমরা এইখানে এই পিপলটাকে পাবো। ঠিক আছে, কিন্তু যদি আমি এরকম একটা জিনিস এক্সপোর্ট না করে মাল্টিপল, ধরেন আমি ফাংশনটাকেও এক্সপোর্ট করব, আমি একেও এক্সপোর্ট করব, তাহলে কি করব, সিম্পলি এখানে অবজেক্ট পিপল, একটা অবজেক্ট করে দিব মডিউল ডট এক্সপোর্টসের মধ্যে, মানে মডিউল ডট এক্সপোর্টকে ওভাররাইড করে আপনি যা দিবেন তাই ওই পাশে আপনি পেয়ে যাবেন। সো পিপল দিলাম, কে এ নামে দিলাম, হ্যাঁ, এবং ধরলাম টেস্টকে টেস্ট নামে দিলাম, হ্যাঁ। সো এভাবে আমরা পাঠিয়ে দিতে পারি। এইগুলো হচ্ছে যে নামে ওই ফাইলটা, মানে index.js যে নামে পাবে, সেটা হচ্ছে যে এই অবজেক্টের কিগুলো, হ্যাঁ, আর এটা হচ্ছে ভ্যালুগুলো। সো চাইলে আমরা এখানে পিপলকে people2 নামে পাঠাতে পারি, কে আমরা a2 নামে পাঠাতে পারি, টেস্টকে আমরা test2 নামে পাঠাতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো কিন্তু যদি আমরা সেম নামেই পাঠাই, তাহলে আমরা শর্টকাট যেটা করতে পারি, আমরা এই জাস্ট এরকম করতে পারি। দেখেন, কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে আমার এডিটর অটোমেটিক আপনাদেরকে যেটা আমরা সেট আপ করে দিয়েছিলাম আমি, সেটা আপনাদেরকে হেল্প করবে। সো আমরা এইভাবে পাঠিয়ে দিলে আলটিমেটলি এখন তিনটা জিনিসই এক্সপোর্ট হচ্ছে। সো এখন যদি আমি console.log পিপল নামে নিয়েছি, তো আমি ধরেন এটাকে, তাহলে এখন আমি কিভাবে পাবো, আমি পুরো অবজেক্টটা পাবো এখন, তাই না? সো আমি যদি console.log পিপল ডট, দেখেন আমাকে এডিটরও সাজেস্ট করছে people.people, আবার people ডট কি অ্যাভেলেবল আছে, দেখেন এও অ্যাভেলেবল আছে, আবার টেস্টও অ্যাভেলেবল আছে। ঠিক আছে, সো আমি যদি তিনটাই এখন console.log করি, নোড, ইন্ডেক্স, এই যে সবগুলোই আমি পেয়ে গেছি। এবং আমি যেহেতু এখানে এই টেস্টটা যেহেতু একটা ফাংশন, সো আমি চাইলে people.testকে people.test এটাকে কলও করে দিতে পারি। সো এখন যদি আমি নোট দেই, এই দেখেন
সাকিব এটা এসছে এবং এই টেস্টটা আসছে, এই ফাংশনটা যেহেতু কল হয়ে গেছে, এই ফাংশনটার বডিতে কি ছিল, console.log টেস্ট, সেটাই হচ্ছে। ক্লিয়ার? সো আশা করি এখন আপনারা কিভাবে নোডের মডিউল সিস্টেম কাজ করে এবং ইন দ্য ব্যাক এন্ড আসলে কিভাবে এই জিনিসগুলো এক্সপোর্টস, মডিউলস, ডিআরআর নেম, এগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, এগুলোর সব অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। এবং নোডের মডিউল সম্পর্কে খুব সহজ ভাষায়, সহজ বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সো এখন বুঝতে পারছেন কিভাবে আমরা যখন একটা ফাইল ইম্পোর্ট এক্সপোর্ট করছি, রায়ান দাল জাস্ট ইন্টেলিজেন্টলি যেটা করেছেন, যেটা মডিউল প্যাটার্ন, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে ফলো করা হয়, সেটাই উনি আসলে ইউজ করেছেন, নাথিং ফ্যান্সি। ঠিক আছে? সো এই পুরো কনসেপ্টের ওপরেই নোডের মডিউল সিস্টেম দাঁড়িয়ে আছে। ঠিক আছে? যেটা নোডকে ভয়াবহ রকমের ফ্লেক্সিবল বানিয়েছে এবং এইটাই এনপিএম এর মানে জন্ম দিয়েছে, যে এনপিএম নামক আরেকটা জায়গায় আমরা যখন রেজিস্ট্রিতে, পাবলিক রেজিস্ট্রিতে অন্য একজন কোনো ডেভেলপার কিছু একটা বানিয়ে দিয়ে দিয়েছেন, আমরা এই যেভাবে আমরা এই ফাইলে একটা নিজস্ব ফাইল ইম্পোর্ট করে নিয়ে নিজস্ব মডিউল সিস্টেম আমরা, মানে নিজের বানানো মডিউল আমরা নিচ্ছি, ঠিক একইভাবে এনপিএম থেকে আমরা যখন এনপিএম ইনস্টল দিয়ে কোনো একটা প্যাকেজ নিয়ে আসি, তখন সেই প্যাকেজটাও এই একইভাবে আমরা রিকোয়ার করতে পারি। এই যে যখন ডট স্ল্যাশ বা ডাবল ডট স্ল্যাশ, যখন আমরা ধরেন এখানে যদি আমার একটা ফোল্ডার থাকে, ধরেন যদি থাকে ধরেন টেস্ট, হ্যাঁ, এবং এই টেস্ট ফোল্ডারের মধ্যে যদি আমার পিপল থাকে, ধরেন এই টেস্ট ফোল্ডারের মধ্যে আমার পিপল আছে, এই দেখেন আমাকে অলরেডি এডিটর বলছে, সো সেই ক্ষেত্রে তখন পিপলটা আছে আসলে টেস্ট ফোল্ডারের মধ্যে, তাহলে আমাকে দিতে হবে টেস্ট স্ল্যাশ পিপল। ঠিক আছে? এবং যদি মানে যদি ধরেন এক স্টেপ আগে যেতে হয়, ধরেন আপনাদের এই যে মানে ধরেন এই পাথের আরেক স্টেপ আগে যেতে হবে, তাহলে ডাবল ডট স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে? সো এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা রিলেটিভ পাথের ব্যাপার, খুব বেসিক কনসেপ্ট, এটা নিয়ে ডিটেল বললাম না। সো এইভাবে আসলে আমাদের বানানো কোনো জেএস ফাইল বা কোনো ফোল্ডারের মধ্যে থাকা মাল্টিপল ফাইল, মানে আমরা যে এই যে পিপল ডট জেএস করলাম, সেই পিপল ডট জেএস আবার অন্য ফাইলকে নিয়ে আসতে পারে, হ্যাঁ, আরও 100টা ফাইলকে এখানে ইম্পোর্ট করতে পারে, অন্য প্যাকেজ থেকে নিয়ে আসতে পারে। সো মডিউল বেসিক্যালি দুই ধরনের হবে, একটা হচ্ছে আমাদের বানানো জেএস ফাইল, অথবা এনপিএম ইনস্টল দিয়ে নিয়ে আসা কোনো এক্সটার্নাল মডেল। ঠিক আছে? সো যখন আমি আমার আগের ভিডিওতে এক্সাম্পল দেখিয়েছিলাম কিভাবে আমরা লোড্যাশ মডিউলটাকে রিকোয়ার করেছিলাম। সো লোড্যাশ নামক যখন আমি এনপিএম ইনস্টল লোড্যাশ দিব, দিয়ে আমি যখন এনপিএম ইনস্টল লোড্যাশ দিয়ে, যেমন ধরেন আমি একটু আরেকবার দেখাই, ধরেন এনপিএম ইনস্টল, আচ্ছা আমি ইয়ার্ন ইউজ করি, যেহেতু আপনাদেরকে বলেছিলাম বেস্ট প্র্যাকটিস, ইয়ার্ন অ্যাড লোড্যাশ আমি ইনস্টল করলাম, ডান। সো লোড্যাশ পুরাটা এসে গেল। এই যে লোড্যাশটা এসে গেল, সেটা আমরা দেখতে পাবো আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে। এটা অলরেডি আমি আমার আগের ভিডিওতে বলেছি, এই দেখেন আমার ডিপেন্ডেন্সির মধ্যে লোড্যাশ চলে এসেছে। সো এই যে ডিপেন্ডেন্সির মধ্যে যে নামে আমার এই প্যাকেজটা আসে, আমি সেই নামে আসলে ধরেন এই পুরা ফাইলটা আমি ধরেন আমার এই পিপল ডট জেএস আমি মুছে দিলাম, অথবা ধরেন আমি পিপল ডট জেএস থাকলো, হ্যাঁ, আমি যেটা করতে চাচ্ছি, ধরেন পিপল ফাইলটা আরেকবার খুলি, এই পিপলের মধ্যে ধরেন সব মুছে দিয়ে আমি ধরেন শুধু পিপল অ্যারেটাকে এক্সপোর্ট করলাম এখান থেকে, এটা মুছে দিলাম, এইটুকুর কাজ শুধু এই, তাহলে এখানে পিপলের মধ্যে আমার ওই জিনিসটা চলে এসছে। এছাড়া আমি কনস্ট্যান্ট ধরেন আন্ডারস্কোর নামে লোড্যাশকে নিব, আন্ডারস্কোর ইজ ইকুয়াল টু রিকোয়ার। এখানে যখন আমি ডাবল ডট স্ল্যাশ বা ডট স্ল্যাশ এভাবে শুরু না করে, যখন আমি ডাইরেক্ট প্যাকেজ ডট জেসনে যে নামটা আছে, এই যে প্যাকেজ ডট জেসনে ডিপেন্ডেন্সির মধ্যে যে নামে আছে, সেই নামটা যদি সে পায়, তাহলে সে বুঝবে এটা এক্সটার্নাল একটা মডিউল, সে তখন নোড মডিউলস ফোল্ডার থেকে ওটাকে রিকোয়ার করবে। ঠিক আছে? সো এটা আমি নিলাম এবং সে আমাকে অর্গানাইজ করে দিল, হ্যাঁ, কারণ আমার যে প্লাগইনটা ইনস্টল করা আছে সে বাইরেরগুলোকে আগে উপরে নেয় আর কি। সো যাই হোক, সো সে সুন্দর করে সাজাইলো। এরপরে আমরা লোড্যাশের, আমরা আগেরবারে লাস্ট এটা ইউজ করেছিলাম, লোড্যাশের একটা ফাংশন ইউজ করেছিলাম, সো আমরা এখন সেটা ইউজ করবো। যেমন ধরেন কনসোল ডট লগ, আমার পিপল অ্যারে তো এখানে আছেই, আমরা জানি আন্ডারস্কোর ডট লাস্ট, এটা হচ্ছে লোড্যাশের একটা ফাংশন। দেখেন আমাদের এডিটর সাজেস্টও করছে, সেই ফাংশনটা একটা অ্যারে চায়, সো সেই অ্যারেটা ধরেন আমি পিপলকে দিলাম, তাহলে আমার কি আসার কথা আউটপুট, পিপলের যে লাস্ট এলিমেন্ট সেটা আসার কথা, এই যে পিপলের লাস্ট এলিমেন্ট মাশরাফি। সো আই শুড গেট দ্য আউটপুট মাশরাফি। সরি, আমি নোড ইন্ডেক্স নিলাম, এই যে মাশরাফি চলে এসছে। সো আপনারা পাওয়ারটা বুঝতে পারলেন যে কি সুন্দর, খুব দ্রুত আমি লোড্যাশ নামে একটা প্যাকেজ নিয়ে আসলাম, সেটার একটা ফাংশনকেও ইউজ করে ফেললাম, এবং আমার আরেকটা ফাইল থেকে আমি একটা অ্যারে নিয়েছি, সেই অ্যারেটা এখানে পাস করে দিতে পারলাম, দিয়ে সুন্দর মতো আমার আউটপুট চলে আসলো। সো দ্যাটস ওয়াই নোড জেএস এর মডিউল সিস্টেম অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস, কনসেপ্টটা খুবই সিম্পল,
কিন্তু আলটিমেটলি যেটা হয়, এই যে এক্সটার্নাল মডেল যেটা নোড মডিউলস ফোল্ডার, সেই নোড মডিউলস ফোল্ডারের মধ্যে লোড্যাশ যেটা, সেই লোড্যাশ কিন্তু এরকম একইভাবে কোনো একটা কিছু এক্সপোর্ট করেছে। আমরা যখন এই যে ডট, হ্যাঁ, এই যে আন্ডারস্কোর পরে আমরা যখন ডট দিচ্ছি, তখন এই যে যা যা আসছে না, এই জিনিসগুলো সব লোড্যাশ প্যাকেজ থেকে এক্সপোর্ট করা হয়েছে আসলে, যার কারণে এগুলো সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ক্লিয়ার? সো এই হচ্ছে Node.js এর মডিউল সিস্টেম। সো আশা করি এইটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো এর থেকে সহজভাবে আসলে Node.js এর মডিউল সিস্টেম বোঝানো সম্ভব না, আমি আমার সর্বোচ্চ ট্রাই করলাম, এর বাইরে আসলে বোঝার তেমন কিছু নাইও। সো আশা করি আপনাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। টিউটোরিয়াল, আপনারা যারা আমার Node.js টিউটোরিয়াল সিরিজ ফলো করছেন তাদেরকে আমি পার্সোনালি থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ আপনাদেরকে খুব বেসিক থেকে আপনারা শেখার সুযোগ পাচ্ছেন। আমি চেষ্টা করব এইভাবে স্টেপ বাই স্টেপ Node.js এর প্রতিটা জিনিস, প্রথমে আমি একদম নোডের সমস্ত কিছু দেখাবো, এরপরে আমি আস্তে আস্তে Node.js এর যে ফ্রেমওয়ার্কটা, মানে Express.js যে ফ্রেমওয়ার্কটা, সেটাতে যাব, বাট সেটা অনেক পরে। আগে আমি কোর, মানে নোডের যে কোর, মানে ইনফ্যাক্ট কোনো প্যাকেজ ইউজ না করে, এক্সটার্নাল কোনো লাইব্রেরি ইউজ না করে, এই যে ধরেন আমরা রিকোয়ার লোড্যাশ করলাম না, এটা তো একটা এক্সটার্নাল মডিউল, তাই না? নোডের আবার নিজস্ব কিছু মডিউল আছে, যেমন ধরেন ফর এক্সাম্পল এই যে লোড্যাশ, হ্যাঁ, নোডের বিল্ট ইন কিছু মডিউল আছে, যেমন HTTP, এটা হচ্ছে Node.js এর কোরে আছে। এরকম ফাইল সিস্টেম আছে, ওএস আছে, হ্যাঁ, ফাইল সিস্টেমকে এফএস বলা হয়, হ্যাঁ। তারপরে ধরেন ফাইল সিস্টেম নিয়ে কাজ করার জন্য এফএস আছে, যদি ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করতে চাই সেটার জন্য মডিউল আছে। সো নোডের বিল্ট ইন অনেক বিউটিফুল মডিউল আছে, সেটা nodejs.org ওয়েবসাইটে গেলে ডকুমেন্টেশন নিয়ে আপনারা দেখতে পারবেন। সেগুলোকে আমাদেরকে এরকম করে ইনস্টল করতে হবে না, সেগুলো বাই ডিফল্ট আছেই, যেমন HTTP একটা মডিউল, হ্যাঁ। সো এই কোর জিনিসগুলো আপনাদেরকে আগে পরিচিত করব, হ্যাঁ, এবং যতটা বেশি পারা যায় ডেফিনেটলি নোডের কোর প্যাকেজগুলো যেগুলো মেনটেন করে নোড নিজে, সো ডেফিনেটলি সেগুলো অনেক সুন্দর, অনেক অনেক ওয়েল মেনটেন্ড, হ্যাঁ। সো সেই জিনিসগুলো আসলে বেসিক্যালি রায়ান ডাল দিয়ে দিয়েছেন আসলে, হ্যাঁ, তার কোর সিস্টেমের মধ্যে, যেন মানুষজন HTTP দিয়ে আমরা আসলে নেটওয়ার্ক রিকোয়েস্ট পাঠাতে পারি, হ্যাঁ, ফাইল সিস্টেম দিয়ে আমরা ফাইল সিস্টেম থেকে ফাইল রিড করে, হ্যাঁ, রাইট করতে পারি, অনেক কিছু করতে পারি। সো এই ধরনের, তার মানে নোডের মডিউলে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনারা নিজেরা একটা মডিউল লিখতে পারেন নিজের ফাইল সিস্টেমে, আরেকটা হতে পারে আমরা বাইরে থেকে npm বা ইয়ার্নের মাধ্যমে আমরা কোনো এক্সটার্নাল প্যাকেজ নিয়ে আসতে পারি, আর নোডের কিছু বিল্ট ইন এরকম মডিউল আছে। সো Node.js ইজ বেসড অন দিস মডিউলস, হ্যাঁ। Node.js আর কিছুই না, কোর নোড সেটাও অনেক রিচ, তার সাথে সাথে npm এর মিলিয়নস অফ Node.js প্যাকেজ যুক্ত হয়ে Node.js-কে একটা হাতিতে পরিণত করেছে। এমন কিছু নাই যেটা Node.js দিয়ে করা যায় না, এবং খুবই পারফরমেন্ট এবং খুবই সুন্দর ওয়েতে কাজগুলো, অর্গানাইজড ওয়েতে মানে কাজগুলো করা যায়। দ্যাটস ওয়াই Node.js এতটা পপুলার। সো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমার সাথে থাকবেন। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, আর এছাড়া শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বাই।